আপনি চিরুনি নিলেন কেন? নিভ্র হাসে, তারপর চিরুনি চুলের পাশে চালাতে চালাতে বলল, যা পারো না তা তোমার সবসময় করতে ভালো লাগে না? আর হাতে ব্যথার রাফাকে ডাকলেই পারতে। তা না করে নিজের চালাকি দেখাতে নেমে পড়েছ। এবার সামনে করো, সমস্যা হচ্ছে আমার। নিভ্রর শান্ত ভঙ্গি। সাফা যেন শিহরিত। নিভ্রকে এখন মনে হচ্ছে সে পার্লারের কাজ পারে, তার চেয়ে ভালো কেউ চুল আঁচড়াতেই পারে না। সে বেস্ট এই কাজের জন্য। সাফা এক হাতে নিজের চুল ধরে সরিয়ে উত্তেজিত হয়ে বলল, আপনি কেন চুল আঁচড়াতে চাচ্ছেন? আমি নিজেই করতে পারবো। সরে দাঁড়ান। আর আঁচড়াতে পারেন আপনি চুল? নিভ্র বিরক্তি নিয়ে সরু চোখে তাকালো, তারপর বলল, নেপ্রোনিল পারে না এমন কোনো কাজ আছে? তাই সামনে ফিরে বসো। সাফা এবার ভারী অবাক। এই লোকের হলো কি? নিভ্র সাফার বাহুতে হাত দেয়। সাফার শিরশিরে অনুভূতি হয়। আবেশে তার চোখজোড়া বুজে আসে। নিভ্র আয়নায় সাফার প্রতিবিম্ব দেখে। লজ্জায় লাল হতে মেয়েটার সময় লাগে না। একদম বহুরূপী বলা যেতে পারে। মেয়েরা বহুরূপী হয়, এটা তার জানা ছিল না। সাফাকে না দেখলে অনেক কিছুই তার জানা হতো না। সাফার বুক কাঁপে। অদ্ভুত অনুভূতি হয়। নিভ্র চুলে চিরুনি চালাতে চালাতে প্রশ্ন করে। এই চুল তুমি সামলা কি করে? আমি তো একটু আঁচড়াতে পারছি না। সাফা হাসে, চুল খুলে নিভ্রর দিকে তাকায়। নিভ্র ব্যস্ত তার কাজে। জীবনে সব মনোযোগী সাফার এই চুলে ঢেলে দিয়েছে। মনে হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে চুল দেখছে। সাফা কিছুক্ষণ নিভ্রর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, সবাইকে দিয়ে সব হয় না। নিভ্রর কথাটা গায়ে লাগে। তার ধারণা তাকে দিয়ে মোটামুটি আল্লাহর রহমতে সবই হয়। আর এটা তো সামান্য চুল, যেখানে সে কত কাজ করে দিতে পারে। নিভ্র বিদ্রুপের সুর তুলে বলে, আমি এক হাতে যেমন মারামারি করি, আর এক হাতে মডেলিংয়ের শুটিংও করি। দু হাতে আবার হার্ট সার্জারি করি। সো ডোন্ট আন্ডার এস্টিমেট মি, ওকে? চুল আঁচড়ানো আর হৃৎপিণ্ডের উপর ছুরি চালানো এক না, মিস্টার অলরাউন্ডার। যেহেতু মিস্টার অলরাউন্ডার বলেছ, সেহেতু এটা মিনিংসও জানো মনে হয়। তাই চুপ করো। সাফা চুপ করে মুখে আঙুল দেয়। নিভ্র চুল নাড়াচাড়া করে, এদিকে একবার ওইদিকে একবার করে সে হাঁপিয়ে ওঠে। তবুও হাল ছাড়ে না। চুল মেয়েদের ইম্পর্ট্যান্ট জিনিস। আর তাকে যদি সাফার কেউ হবার যোগ্যতা অর্জন করতে হয়, তাহলে এটাও শিখতে হবে। নিভ্র সাফার ঘাড়ের নিচে হাত দেয়। সাফা হকচকিয়ে ওঠে, শরীরে কাঁপুনি দিয়ে ঝাঁকি দেয়। নিভ্র ভ্রু কুচকে তাকায়, তারপর বিরক্তি ভঙ্গিতে বলে, নড়াচড়া করছো কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। তুমি চাও আমি যেতে না পারি, তাই তো? তাই তুমি কিছুক্ষণ পর পর ডিস্টার্ব করেই চলেছো। দুষ্টুমি করার বয়স তুমি অনেক আগেই পার করেছো, তবুও তুমি দুষ্টুমি করছো। হ্যাঁ, জিপ মে তুমি। আমি কি করলাম? আপনি তো। আর বলতে পারল না। চুপ করে গেছে। নিভ্র ঘাড়ের চুল একপাশে নিয়ে আসে। চুল থেকে একটা ঘ্রাণ নাকে বাড়ি খায়। নিভ্র থমকায়, একটু গভীরভাবে চুলগুলো দেখে। তার এই চুলে নিজেকে লুকোতে ইচ্ছে করছে। পর করে নিজেকে সামলে নেয়, মনে মনে দীর্ঘশ্বাস নিয়ে বলে, ভয়াবহ হয় মেয়েরা, এদের থেকে বাঁচা মুশকিল। তবে ছেলেরা বাঁচতেও চায় না, হারাতে চায়। এদের মাঝে হারিয়েও হয়তো আনন্দ আছে। নিভ্র মুচকি হাসে। সাফা সে হাসি দেখে। তার মনে হচ্ছে কত ফিলিংস লুকিয়ে আছে লোকটার মাঝে, কিন্তু সে দেখাতে চাচ্ছে না। নিভ্র সাফার চুল যত্নের সাথে আঁচড়ে দিয়েছে। দরজায় দাঁড়িয়ে ইফতেকার সে দৃশ্য দেখে। জীবনের সবচাইতে ভয়ঙ্কর জিনিস দেখেও মানুষ কতটা চমকায় না, যেটা তিনি এখন চমকাচ্ছে। তার মনে হচ্ছে যে কে স্বপ্ন দেখছে, তা না হলে এটা হওয়ার কথাই না। তিনি কিছুক্ষণ তাকিয়ে নিজের ভাবনাকে মিথ্যে প্রমাণ করতে চেয়েও পারল না। মুস্কি হাসি আপনা আপনি তার ঠোঁট ছুঁয়ে গেছে। তারপর পা ফেলে রুমের দরজা থেকে সরে আসে। তার পাশেই অভ্র ছিল। তিনি খেয়ালের করল না। অভ্র বুকে হাত রাখে। পা বাপাসটা ব্যথায় চিনচিন করে ওঠে। সবাইকে দেখতে এসেছিল, এখন কেমন আছে জানতে ইচ্ছে করছে প্রবলভাবে। তাই আসা, তবে এখন থাকতে চায় না। তারপর সেও ধপাধপ পা ফেলে জায়গা ত্যাগ করে। নিভ্রর কপালে ঘাম জমে। এসি অন থাকার পরেও তার অবস্থা খারাপ। মনে মনে বলে, ছেলেদের এই চুলে লুকাতে ইচ্ছে করে। আরে তোরা বসে বসে বউয়ের চুল আশ্রে দিস, তারপর দেখি কেভাবে লুকাতে চাস। ও আল্লাহ! তাই তো বলি, মেয়েদের মাথা বেশিরভাগ সময় এত গরম থাকে কি করে। এবার বুঝলাম, এত বড় চুলগুলো সামলাতেই বেঁচে এদের অবস্থা খারাপ হয়। তবে তুমি চিন্তা করো না সাফা রানী, আমি তো আছি। আমি তোমার এই চুলগুলো সামলে দেব, এবং এতে আমি নিজেকে লুকায়িত করব।
নিভ্র হেসে হেসে চুল আঁচড়ে দিয়েছে। সাফা অবাক হয়, লোকটার মাঝে বিরক্তি কাজ করছে না কেন। সে নিজেই যেখানে এই চুল আঁচড়াতে গিয়ে বিরক্ত হয়, সেখানে ঘাম ছড়িয়েও লোকটা হাসে। নিভ্রর বহু কষ্টে ঘণ্টাখানেক লাগিয়ে এলোকেশি চুলগুলোর একটা গতি করতে পেরেছে। নিভ্র সাফার চুল বাঁকিয়ে কাঠি লাগিয়ে দেয়, তবে এটাও সে পারত না যদি ইউটিউব বাবা না থাকতো। নিভ্র বিশ্বজয় করেছে এমন করে হাসে, তার হাসি যেন ধরছেই না। যে ছেলে দিনে আল্লাহর রহমতে 4-5 জনের জীবন বাঁচিয়েও এত হাসে না, সে চুল বেঁধে যেন বিশ্বজয় করেছে এমন হাসি হাসে। সাফা ভারী অবাক, হাঁ করে নিভ্রকে দেখছে। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? নিভ্র সাফাকে নিজের দিকে ঘুরিয়ে দেয়, তার সামনে ফ্লোরে বসে পড়ে। সাফা হিতাহিত জ্ঞান শূন্যের মতো করে তাকিয়ে থাকে। নিভ্র ঠোঁটজোড়া চেপে কপাল কুঁচকে হেসে বলে, দেখলে, আমি পেরেছি। ওয়াও, আমি পেরেছি। হ্যাঁ, তুমি বুঝতে পারছো আমি চুল বাঁধতে পেরেছি। ইয়াহু! সাফা বাকরুদ্ধ। নিভ্রর চোখ চকচক করছে, নিজেকে সামলাতেই পারছে না সে। নিভ্র সাফার চোখে চোখ রাখে, তারপর বলে, আমার বউয়ের চুল বাঁধতে পারবো। বউকে কষ্ট করতে হবে না। সাফা স্তব্ধ। নিভ্রর মুখে বউ কথা শুনিয়ে তার শিরশির ভাবে বেড়ে গেছে, তবে তা বুকে। নিভ্রর হয়তো কেউ পছন্দের আছে, তাকে হয়তো নিভ্র প্যাশেন্ট হিসেবেই দেখে। সাফা নিজের মনকে সামলাতে লাগে, মনে মনে ভাবে সে খুব লাকি হবে যে নিভ্রর হবে। নিভ্র উঠে দাঁড়ায়, একটু ঘুরে ঘুরে দেখে, তারপর বলে, একটু এদিক সেদিক হয়েছে, তবে আরও কয়েকবার বাঁধলে ঠিক হয়ে যাবে। সাফা সহজ ভাষায় বলে, আমারটা আর বাঁধতে হবে না, নিজের বউয়েরটা বেঁধে দিয়েন। নিভ্রর কষ্ট হয়, তীব্রভাবে ব্যথা হয় মনে। সাফা কি তাহলে তাকে পছন্দ করে না, নাকি সাফার চোখে তার অনুভূতিগুলো ধরা পড়ছে না? সাফা এতটা নির্বোধ নয়, তবে কেন বুঝতে পারছে না এটা তার মনের সুপ্ত অনুভূতি? নিভ্রর রাগ হয়, সাথে কষ্ট। নিভ্র সরে দাঁড়ায়, অভিমানের দৃষ্টিতে সাফার দিকে তাকায়। সাফার চোখে তখন ফ্লোরে। সে যদি নিভ্রর চোখে নিজের চোখ রাখত, তখনই বুঝতে পারত কতটা ব্যর্থতা লুকিয়ে আছে, কতটা কষ্টে সে ভুগছে। কলিজার খাজে রক্তক্ষরণ হচ্ছে কিভাবে। নিভ্র গতি পাল্টায়, সরে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে হাঁটা দেয়। সাফা নিভ্রর দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। নিভ্র ঘুরে তাকায়, রাগে তার মাথার দুপাশে নীল রং ফুলে উঠেছে। এত কষ্ট করে সে চুল বেঁধে দিয়েছে, এই ধন্যবাদ নামক পরপর শব্দটা শোনার জন্য। নিভ্র নাক ফুলিয়ে শ্বাস নেয়। সাফা এর অর্থ খুঁজে, কিন্তু পায় না। নিভ্র ঝাঁঝালো গলায় বলে, তোমার ধন্যবাদ তোমার কাছেই রাখো। নিভ্রনীল ধন্যবাদ পাওয়ার জন্য কিচ্ছু করে না, দায়িত্ববোধ থেকে করে। নিভ্র দাঁড়ালো না। সাফা হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিভ্রর যাওয়ার পানে। নিভ্রর কথার আগামাথা কিছুই সে বুঝতে পারছে না। হঠাৎ করে এভাবে রেগে গেল কেন? আজীব তো। সাফার কানে দায়িত্ববোধ কথাটা আটকে আছে। মুখ চেপে কষ্ট হয় তার। শুধু ডক্টর হিসেবে রোগীর প্রতি সে দায়িত্ববান, এটাই সাফার চুল বেঁধে দেওয়ার জন্য একমাত্র কারণ ছিল। আর সাফা যে অনুভূতির কথা ভেবেছে, তার নিছক মিথ্যা ভাবনা ছিল। সাফার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে কয়েক ফোঁটা। কষ্টে দম আটকে আসে তার। নিভ্র নিজের রুমে এসে টেবিলের ওপরে কাচের ফুলদানিটা ছুঁড়ে মারে। সাথে সাথে এক বিকট শব্দ হয় রুম জুড়ে। এত রাগ কেন হচ্ছে তার, এটা নিভ্র বুঝতে পারছে না। রাগে হাত বাড়ি দেয় বুক সেলফের সাথে। নিজের কাটা হাতের দিকে তার তেমন চিন্তা নেই, তার সব চিন্তা জুড়ে সাফার বসবাস। সাফা তাকে কেন বুঝতে পারছে না, এটাই নিভ্রর মাথায় আসে না। তবে হাল ছাড়বে না নিভ্র, সাফার মনের কথা জানতে হবে। নিভ্র নিজের মনকে ঠিক করে, তবে সাফা তাকে ধন্যবাদ বলায় এবং বউয়ের কথা আলাদাভাবে বলায় সে রেগে আছে সাফার প্রতি। নিভ্র নাক ফুলিয়ে ওয়াশরুমে চলে যায়। মাথায় পানি দেবে সে। ইদানিং এত অল্পতে রেগে কেন যায় সে এটাই বুঝতে পারছে না নিভ্র। নিচে চিৎকারের শব্দে সাফার ঘুম ভাঙে। কান্নার চক্করে পড়ে কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায়নি সে। সাফা মুখ ধুয়ে এসে নিচের দিকে যায়। সবাই সোফার দিকে তাকিয়ে আছে। কি আছে সোফায়? সাফা দ্রুত পায়ে হাঁটে। ইফতেখারের মাথায় পানি দিতে দেখে সাফা উত্তেজিত হয়ে পড়ে, তার কাছে বসে প্রশ্ন করে। আম্মুর কি হয়েছে আঙ্কেল? সাখাত ওষুধের পাতা দেখতে দেখতে বলে, ডায়াবেটিস কমে গেছে মনে হয় মা, আমি শিওর না। নিভ্র দ্রুত পায়ে দৌড়ে আসে। সিঁড়ির দিকে তাকিয়ে সবাই অবাক হয় নিভ্রকে এতটা উত্তেজিত দেখাচ্ছে কেন। নিভ্র দৌড়ে সোফার নিচে বসে পড়ে, মায়ের হাত দেখে, তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করে। ময়নাকে চিনির পানি আনতে বলে, নিজ হাতে মায়ের মাথায় পানি দেয়। মায়ের অসুস্থতায় নিভ্র প্রতিবারই এমন করে, শুধু এবার একটু বেশি। নিভ্র তার মাকে কতটা ভালোবাসে এটা বাড়ির দেয়ালগুলো জানে। নিভ্র ইঞ্জেকশন আনতে বলে, নিখুঁতভাবে মায়ের সব পর্যবেক্ষণ করে।
ছেলেমেয়ের চিন্তায় ইফতেখার খুব কম বয়সে অনেক রোগ বাঁধিয়ে ফেলেছে। স্বামীর সঙ্গ পেয়েও সে বিরহ বেদনায় ভুগেছে। মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সন্তান, এদের চাইতে গুরুত্বপূর্ণ কিছু নেই। ইফতেখারকে নিভ্র নিজ হাতে পানি খাওয়ায়। ডায়াবেটিস কমে যাওয়ায় চিনির পানি খেয়ে তার এখন নিজেকে সুস্থ লাগছে একটু। সবাইকে অবাক করে দিয়ে নিভ্র হুট করে মাকে জড়িয়ে ধরে। ইফতেখার হতভম্ব, এটা কেউ আশা করেনি। নিভ্র মায়ের চিকিৎসা নিজেই করে, এটা সবাই জানে, কিন্তু এভাবে জড়িয়ে নেবে এটা কেউ জানত না। সবাই আকস্মিক ঘটনায় হতভম্ব। নিভ্র জড়িয়ে আছে তার মাকে। আধা ঘন্টা পিনপিনিয়ে নীরবতাই চলছে, কেউ কিছু বলছে না। ইফতেখার নিভ্রর গেঞ্জি ভিজিয়ে ফেলেছে, কান্না যেন তার থামছেই না। নিভ্র মাকে ছাড়িয়ে উঠে দাঁড়াতে চায়, ইফতেখার হাত চেপে ধরে, নিজের দিকে বসিয়ে অশ্রুসিক্ত চোখের তাকায়, আটকে আসা গলায় বলে, ক্ষমা করা কি চায় না? নিভ্রর কলিজায় বিধে মাকে আবার জড়িয়ে ধরে সে। কতটা ভালোবাসে মাকে সে বলে বোঝাতে পারবে না, কিন্তু নিজের বোনকেও সে ভালোবাসত। সব মিলিয়ে সে পরিস্থিতির শিকার। নিভ্র মুখ খুলে মাকে উদ্দেশ্য করে বলে, নিজের খেয়াল রাখতে শেখো আম্মু। ওষুধ খাও, নিয়ম মেনে চলো। ডায়াবেটিস রোগে নিয়ম মেনে চলারই গুরুত্বপূর্ণ। নিভ্র মুচকি হাসে মায়ের দিকে তাকিয়ে। ইফতেখারের কলিজায় শীতল হাওয়া বইছে। বহু বছরের কষ্ট আজ কমেছে। নিভ্র মায়ের চোখ মুছে দেয়, মায়ের কোলে মাথা রাখে কিছু সময়, তারপর নিজে মাকে তার রুমে রেখে আসে। এর মাঝে সাফা নিভ্রর সাথে কথা বলতে চেয়েছে কয়েকবার, কিন্তু নিভ্র পাত্তাই দিল না। সাফা হতাশ নিভ্রর এমন আচরণে। সাফা এটা বুঝতে পেরেছে নিভ্র রেগে আছে, কিন্তু কেন তা জানে না সাফার। নিভ্র নিজের রুমে চলে যায়। সাফা নিজের বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, মাথায় তার ঘুরপাক খাচ্ছে। নিভ্র তার সাথে কথা বলছে না কেন? আচ্ছা, নিভ্র রুমে একবার গেলে কি হবে? সাফা ভাবতে ভাবতে রুমের বাইরে চলে আসে। সিঁড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে আসে, তারপর হাঁটা দেয়। কেন যেন তার নিভ্রর কাছে যেতে ইচ্ছে করছে। সাফা পা টিপে রুমে ঢুকে, নাকে গোলাপের মিষ্টি গন্ধ আসে, মাতাল করা সেই ঘ্রাণ। সাফা চোখ ঘুরিয়ে চারপাশে একবার চোখ বুলায়, পাশ ফিরে বুক সেলফের দিকে একবার তাকায়। সম্পূর্ণ সেলফ জুড়ে হুমায়ুন স্যারের বই দেখে সাফা অবাক হয়। মনের মাঝে ভালো লাগা কাজ করে। নিভ্র যে তার কথাকে এভাবে গুরুত্ব দেবে সে ভাবতে পারেনি। সাফা পাশে থাকা কাচের সিঁড়ির দিকে তাকায়, তার দেখতে ইচ্ছে করছে কি আছে উপরে, তাই পা বাড়ায়। আগের বারও তার কৌতূহল ছিল, কিন্তু সে গেল না। এবার যাবে বলে ঠিক করে। সাফা পা টিপে টিপে এদিক ওদিক তাকিয়ে চোরের মতো উপরে ওঠে। উপরে আর একটা রুম, পর্দা দিয়ে ঢাকা রুমের কাচের দেয়াল। সাফা একটু এদিক ওদিক তাকায়। অন্ধকার রুম দেখে সাফা একটু ভয় পায়। এদিক ওদিক তাকিয়ে সে ভিতরে হাঁটে। নিজের মোবাইলটার লাইট জ্বালায় সাফা, ভালো করে দেখা শুরু করে। সব ডক্টরদের জিনিস, মনে হচ্ছে এখানে পড়ালেখা করা হয়। হৃৎপিণ্ডের ছবি, একপাশে তাকিয়ে সাফা চিৎকার করে ওঠে। একটা হৃৎপিণ্ড কাচের বক্সে রাখা। সাফা চেঁচিয়ে পেছনে ঘুরিয়ে সাথে সাথে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে। নিভ্র নিজের রুমের চারপাশে সাফাকে খোঁজে। সাফার চিৎকার শুনে সে চারদিকে তাকায়। মেয়েটা চিৎকার করছে, কিন্তু কোথায় সে? নিভ্র উপরের রুম থেকে হালকা লাইটের আলো দেখে। তার আর বুঝতে বাকি নেই সাফা কোথায়। নিভ্র নিজে নিজে বিড়বিড় করে, এই মেয়েটা তো দেখছি জীবনেও শুধরাবে না, ডাফার একটা। নিভ্র দ্রুত হাঁটে। রুমে ঢুকে সাফাকে খুঁজে কোথায় গেল। নিভ্র রুমের লাইট অন করে, রিমোট দিয়ে কাচের জানালা খুলে দেয়। লাইটের আলোতে সাফাকে দেখছে না। নিভ্র একটু সামনে এগিয়ে যায়, পায়ে কিছু লাগে, নিচে তাকিয়ে নিভ্র হতবাক। সাফা সেন্সলেস হয়ে পড়ে আছে। নিভ্র রুমের টেবিলে রাখা পানির বোতল নেয়, সাফাকে নিজের বাহুতে তুলে নেয়, এলোমেলো ছোট্ট চুলগুলো সরিয়ে দেয়। তারপর সাফার দিকে তাকিয়ে কিছুক্ষণ নিঃশব্দে হাসে। এক হাতে জড়িয়ে সাফার মুখে পানির ছিটা দেয়। সাফা টিপ টিপ করে চোখ খুলে নিভ্রকে দেখে যেন তার জীবন ফিরে পেয়েছে। চিৎকার করে নিভ্রকে জড়িয়ে ধরে সে। নিভ্র হতভম্ব, দুপাশের দুহাত দুদিকেই আছে। সাফা জড়িয়ে চিৎকার করছে। নিভ্র নিজের স্তব্ধতা কাটাতে পারছে না। তার বুকে ভয়ঙ্কর শব্দ হচ্ছে, সাথে এক অদ্ভুত ভালো লাগা। মাতাল করা আনন্দ। সাফার কান্নায় নিভ্রর হুঁশ আসে। দুহাতে সাফাকে জড়িয়ে নেয় সে, মাথায় হাত বুলিয়ে বলে, কুল, কি হয়েছে আমাকে বলো? ভয় পেয়েছো তুমি? এখানে একা একা কি করছিলে?
সাফা জবাব দিচ্ছে না, ভয়ে সে ঝুম করে আছে। নিভ্রর গেঞ্জিটা চোখের পানিতে ভরিয়ে দিয়েছে। নিভ্র সাফার মাথা তার বুক থেকে সরিয়ে সামনে আনে। সাফা সামনে তাকিয়ে আবার চিৎকার করে। নিভ্র পেছনে তাকিয়ে কঙ্কাল দেখে শব্দ করে হাসে। সাফাকে কোলে তুলে নেয়, তারপর কঙ্কালের সামনে এসে একটু ঝাঁকায় তাকে। সাফা ভয়ে আরও চাপড়ে ধরে নিভ্রকে, সাথে চিৎকার তো আছে। নিভ্র হাসতে হাসতে সাফাকে নিয়ে নিচে নেমে নিজের রুমের দিকে আসে, বিছানায় শুইয়ে দেয়, পানি এগিয়ে দেয়। সাফা গদগদ করে পানি গিলে গলা ভিজিয়ে নেয়। ভয় তার প্রাণ শেষ। সাফা পানি খেয়ে ভয়াত্মক গলায় বলে, আপনি কি মানুষ খুন করেন? নিভ্র কপাল কুঁচকে হাসে, তারপর সাফার পাশ ঘেঁষে বসে, মুখ দিয়ে কথা বলে না। সাফার মুখের দিকে তাকিয়ে সে ভাবে, এই মেয়ে এত এত রাইফেলের সামনে তাকে স্টিক দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। 7-8টা দিন হসপিটালে থাকতে হয়েছে তাকে, আর এই মেয়ে কিনা একটা সামান্য কঙ্কাল দেখে সেন্সলেস হয়ে গেছে। ভাবা যায়। নিভ্র আবার হাসে। সাফা রেগে যায়, আবারও ভয় পায়। ভীতু গলায় নিভ্রর দিকে তাকিয়ে বলে, আপনি কি মানুষ নাকি ভূত? ভূত? বলেই শব্দ করে হাসে নিভ্র। সাফা ভয়ে উঠে বসে পড়ে। সে ভাবছে কিভাবে পালাবে। এই বাসার সবাই কেমন অস্বাভাবিক বিহেভ করে। এরা আসলে মানুষ কিনা সন্দেহ হচ্ছে সাফার। মানুষ হলে হৃৎপিণ্ড, কলিজা, কিডনি, মানুষের কঙ্কালকেও নিজের রুমে রাখে। সাফা বিছানার ওপর পাশ দিয়ে নেমে পড়ে। ভয়ে তার কলিজা কাঁপছে। শেষে কিনা ভূতের প্রেমে পড়েছে। এটা কোনো কথা? আল্লাহ, প্রথম প্রেমেই এমন ভয়ঙ্কর হয় বুঝি। সাফা পর্দার দিকে একবার তাকাচ্ছে, নিভ্রর দিকে একবার তাকাচ্ছে। পালাবে কিভাবে ভাবছে। ভূতের তো কত পাওয়ার থাকে। নিভ্র যদি তার ঘাড় বাঁকা করে দেয় রাক্ষসের মতো। দেখেন, আপনি যদি ভূত হয়ে থাকেন তাহলে দূরে যান তো। আচ্ছা, আপনি কি সত্যিই ভূত? তুমি মজা বোঝো না স্টুপিড গার্ল। ভূত বলতে কিছু আছে নাকি? এবার বলো তো, আমার রুমে তুমি কি করছিলে? মনে হচ্ছে কিডনি চুরি করতে এসেছো। আমি কিডনি দিয়ে কি করব? আমার কাছে 2টা আছে, আর লাগবে না। আইফোন কিনে তো লাগতে পারে। আপনি হসপিটালের কথা বলে আমাকে অপদস্থ করতে পারেন না। আচ্ছা, করবো না, যাও। তবে তুমি রুমে কি করছিলে? এসেছো যখন তো ল্যাবে কি করছিলে? সাফা এবার ভারী অবাক। চারপাশে চোখ বুলিয়ে সে বলে, আপনি নিজের রুমে ল্যাব কেন রেখেছেন? তাও ভয়ঙ্কর যন্ত্রপাতি, মানে কিডনি আবার মানুষের কঙ্কাল। আমি ডক্টর, সেই হিসেবে এগুলো থাকা স্বাভাবিক ব্যাপার। তুমি উপরে উঠে আসবে না, ওকে? সামান্য কঙ্কাল দেখেও সেন্সলেস হওয়া লাগে। তো কি করব? কিভাবে ঝুলে গায়ে পড়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর ওই হৃৎপিণ্ড সব কেমন কেমন কাঁচা কাঁচা। নিভ্র কঠিন চাহনি দিয়ে সাফার দিকে তাকায়। সাফা চোখ ছোট করে, কাঁচা কাঁচা মানে কি? হৃৎপিণ্ড কি শাকসবজি বা ফলমূল নাকি যে কাঁচা পাকা হবে? নিভ্র উঠে দাঁড়ায়, হাতের গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে দেয়। নিভ্র নিজের ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়ে। সাফা অবাক হয়, তাকে কিছু না বলেই চুপ হয়ে গেল কেন? সাফা এদিক সেদিক হাঁটে, রুমটা পর্যবেক্ষণ করছে গভীরভাবে। আগেও দেখেছে, তবুও ভালো লাগছে তার। রুমে একটা সুন্দর মিষ্টি গন্ধ বিরাজ করছে। সাফা সোফায় বসে, নিভ্র ল্যাপটপে কাজ করতে করতেই একবার তাকায়, আর চোখে তাকিয়ে ভাবে মেয়েটা ফাউল কথা বেশি বলে। এর সাথে থাকতে থাকতে সে নিজেও বেশি কথা বলে এখন। নিভ্র আবার মনোযোগী হয়। 1 সপ্তাহের ছুটি নিয়েছে সে। যদিও সিলেটে তাদের হসপিটাল আছে, সেখানে মাঝে মাঝে যাবে। তবু বোনের বিয়ে বলে কথা ছুটি নেয়ার প্রয়োজন। সাফা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায়। ইদানিং লোকটা তাকে বকে না, ফলে সে বিরক্ত। এই বিরক্তি নামক জিনিসেও সে বিরক্ত। সাফা উঠিয়ে বারান্দার দিকে যায়। বারান্দায় এক গাদা গোলাপের গাছ দেখে খুশিতে তার মন বাকবাকুম করে ওঠে। সাফা ধীর পায়ে এগিয়ে যায় গাছগুলোর দিকে। ফুলসহ গাছ কিনেছে মনে হয়, তা না হলে এত ফুল একসাথে ধরার কথা না। সাফার আর বুঝতে অসুবিধে হয় না মিষ্টি ঘ্রাণের উৎস কোথায়। সাফা ফুলগুলোর সামনে বসে নাক টেনে ঘ্রাণ নেয়। মিষ্টি মধুর গন্ধ। মুস্কি হাসি সে। নিভ্রর মোবাইলে আরিফ কল করেছে। নিভ্র এতেই বিরক্ত, কারণ সে লুকিয়ে লুকিয়ে সাফার কার্যকলাপ দেখছিল। এখন ফোন করায় তার কাজে ব্যাঘাত ঘটছে। নিভ্র কপট রাগ নিয়ে ফোন কানে নিয়ে আরিফ কিছু বলার আগে সে বলে, যা বলার পরে বলবে, এখন রাখো তো। আরিফ চেঁচিয়ে বলে, স্যার রাখবেন না, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, খুব খুব গুরুত্বপূর্ণ। নিভ্র বিরক্তির শ্বাস নেয়, তারপর বারান্দার দরজা থেকে সরে এসে গম্ভীর গলায় বলে, বড় কি বলবে? স্যার, আমাকে কি আপনি কালকে সিলেট নেবেন?
নিভ্র অবাক। সে একটা সিরিয়াস ভাব নিয়ে কথাটা শুনছিল, বুঝতেই পারেনি আরিফ এই ধরনের একটা কথা বলতে পারে। নিভ্র রেগে গেল, ঝাঁঝালো গলায় বলল, এটা তোমার গুরুত্বপূর্ণ কথা আরিফ। স্যার, আসলে আমি সিলেট আপনার সাথেই গেছিলাম, তখন তেমন ঘোরা হয়নি, তাই এবার ঘুরবো। আর বিয়েতেও যাব, মানে বুঝতে পারছেন, সুন্দর সুন্দর মেয়েদের দেখে একটা পছন্দ করে নিব। বিয়ের অনুষ্ঠানই তো একটা বিরাট সুযোগ, একসাথে অনেক মেয়ে দেখার। তাই স্যার, আপনি যদি একটু নিতেন। আঙ্কেল আর দাদাও আমাকে ইনভাইটেশন দিয়েছে, তাই নিতেই পারেন। আপনার লাইন তো ঠিক হয়ে গেছে, হকস্টিকের বাড়ি খেয়ে, কিন্তু আমাকে তো কেউ এইভাবে মারবেও না, আর এইভাবে প্রেমেও পড়া হবে না। তাই বলছিলাম কি, আমিও তো বিয়ে করব নাকি স্যার? তাই যদি শাট আপ আরিফ, এগুলো কেমন কথা? এই ফাউল কথার জন্য তুমি আমাকে কল করেছো আর বলছো গুরুত্বপূর্ণ কথা? আরিফের হাসি হাসি মুখ মলিন হয়ে এলো। তার মানে কি স্যার তাকে নেবে না? তার ছোট হয়েও স্যার বিয়ে করে ফেলবে, আর সে এভাবেই থেকে যাবে? আহ, কি কপাল তার! নিভ্র এবার গম্ভীর হয়ে বলে, কাল বিকেল 5টার মধ্যে যেন বাসায় দেখি, তা না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এখন রাখো স্টুপিড। ধন্যবাদ স্যার, আপনি আমাকে কত ভালোবাসেন আমি বুঝে গেছি। আই লাভ ইউ টু স্যার। হোয়াট? নিভ্রর চিৎকার আরিফের কানে আসার আগে সে কল কেটে সেই একটা নাচ দিল। শতহোক এবার একটা মেয়ে ঠিক করে ফেলবে। আহ, স্যার তাকে কত ভালোবাসে, সেও স্যারকে ভালোবাসে। নিভ্র ফোনের দিকে তাকিয়ে হতবাক। প্রেমে পড়েছে সে, আর তাকে পাগল করছে মানুষ। আজব দুনিয়া। ইফতেকার এশার নামাজ পড়ে বিছানায় বসে পড়ে। সাখাওয়াত একটু অবাক, কারণ তার বিবিচান এত তাড়াতাড়ি বিছানায় বসে না। তিনি সম্পূর্ণ ঘরে হাঁটে, নানা কাজ করে, একদম খাওয়া দাওয়া করে সে বিছানায় আসে। কিন্তু আজ এত তাড়াতাড়ি নিশ্চয়ই এর মাঝে বিস্তর কিছু ঘাবলা আছে। মহিলারা নিয়মের বাইরে কিছু করলে বোঝা উচিত নিয়মের বাইরে কিছু একটা হবে। সাখাওয়াত ল্যাপটপে মুখ রেখে আর চোখে নিজের বউকে দেখছে। ইফতেকার শাড়ির আঁচল তুলে এবার সাখাওয়াতের মুখ বরাবর বসে, তারপর কথা বলার প্রস্তুতি নিতে থাকে। সাখাওয়াত বুঝতে পেরেছে আজকে গুরুতর কিছু বলবে তার বউ, তাই নিজের ল্যাপটপ পাশে রেখে ইফতেকারের বরাবর তাকিয়ে বসে। ইফতেকার এবার একটু জোর লাগিয়ে বলে, সাফাকে তোমার কেমন লাগে? সাফাও ভ্রু তুলে তাকায়। কথার আগা নেই, গোড়া নেই, মাঝ থেকে বললে কিভাবে বুঝবে সে? তবু মুখে বলে, অনেক ভালো। ইফতেকার তৃপ্তির হাসি দেয়। সাখাওয়াতের চোখ ছোট করে বলে, এই, তুমি কি ওকে আবার দত্তক নিতে চাও নাকি? মেয়ে হিসাবে ওর বাবা কিন্তু দিবে না। এটা তার কলিজার টুকরা মেয়ে। দিনে 50 বার কল করে, এবার বুঝো কত ভালোবাসে মেয়েকে। রাত 1টা বাজে কল করে প্রশ্ন করে মেয়ে ঘুমিয়েছে কিনা। তাই এসব বাদ দাও। স্বামীর এমন কথায় ইফতেকারের তেলে বেগুনে জ্বলে উঠে বলে, দত্তক নিব কেন? ছেলের বউকে কি কেউ দত্তক নেই নাকি? তখন আবার আমার ছেলে নিজের বউকে বোন বলে ডাকবে বুঝি? দিন দিন বয়স বাড়ছে, আর সাথে তোমার বোকামিও। সহজটা বুঝবে না, পিছিয়ে বলবে সব সময়। বিরক্ত। সাখাওয়াত ব্যাকুল বনে গেছে। আসলে ইফতেকার মাঝে মাঝেই একটা মেয়ে দেখলেই দত্তকের কথা বলে, তাই সে মনে করেছে এমন কিছুই বলবে। আসলেই মেয়েদের মন বোঝা ভয়ঙ্কর বিষয়। সাখাওয়াত হেসে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। আমি কিভাবে বুঝবো বলো? যাই হোক, তোমার ছেলে এটা শুনলে আমাদেরকে ঘর থেকে বের করে দিবে, এটা তুমি জানো না? আরে, সব মেয়ে সে পছন্দ করে না জানি। অন্যদের কথা বললে এটা সে করতো, কিন্তু সাফাকে সে খুবই পছন্দ করে। তাই বলছিলাম কি, সারিক ভাইয়ের সাথে কথা বলবে বুঝলে। মেয়েটা এসেই আমাদের ঘরের শান্তির মুখ নিয়ে এসেছে। কি মিষ্টি একটা মেয়ে, একটু চঞ্চল, তাতে কি? তোমরা ছেলেরা তো সব বোরিং। থাকুক না একটু চঞ্চল মেয়ে, এতে বাড়িময় আনন্দ বিরাজ করবে। কি হলো, তাকিয়ে আছো কেন? তুমি শিওর তোমার ছেলের সাফাকে পছন্দ? অবশ্যই, আমার তো মনে হয় ভালোবাসে, তবে শিওর না। কিন্তু কত কেয়ারি সাফারের প্রতি, দেখনি তুমি? দেখছি, কিন্তু তবুও ওকে না জিজ্ঞাসা করে কিছু করা কি ঠিক হবে? আরে, তুমি বেশি বলছো। যা করতে বলছি তাই করবে। রাফার বিয়েটা হোক, ঠিক আছে। এই কয়েকদিন তুমি না হয় পর্যবেক্ষণ করো। হুম।
সাগর চিন্তায় পড়ে যায়। ছেলেকে সে ভালো করে বোঝে না, এমনকি কেউই বোঝে না। এর মন মেজাজ কেমন এটাও জানা দায় সবার জন্য। কখন কি করে সে নিজে বাদে দ্বিতীয় কেউ জানে এত সহজ না, তাই তিনি চিন্তিত। 5টা ছুঁই ছুঁই পিকনিক বাস চৌধুরী ভিলার সামনে দাঁড়িয়ে আছে। নিশানের পরিবার হাজির হয়েছে, গন্তব্য একই জায়গায়, তাই সবাই একসাথে যাবে বলে ঠিক করেছে। অনেক ব্যাগ নিতে হবে, তাই পিকনিক বাসে করেই যাবে তারা। বাড়িতে তাদের পর্যাপ্ত গাড়ি আছে, তাই এখান থেকে নেয়ার প্রয়োজন নেই। নিব্র বাসের সাথে ঠেস দিয়ে ফোন টিপছে। আসলে এটা সে দেখাতে চাইছে তার মনোযোগ বিন্দু মাত্র মোবাইলে নেই বললেই চলে। সে তার সামনে দাঁড়িয়ে থাকা কালো গাউনের মেয়েটাকে দেখতে ব্যস্ত। সবা হাত নাচিয়ে নাচিয়ে রাফার সাথে কথা বলছে, মাঝে মাঝে খিলখিল করে হাসে। নিব্র মুগ্ধ হয়ে সে হাসি দেখছে। অভ্রর সাথে তর্ক করছে মাঝে মাঝে সাফা। অভ্র তার প্রতি উত্তরে প্রতিবাদ তোলে না। নিভ্র এটা খেয়াল করে। অভ্র প্রতিবাদী ছেলে, তার সামনে ফাউল কথা বলে এত সহজে পার পাওয়া যায় না। সেখানে সাফা আজেবাজে যুক্তি দিচ্ছে, অভ্র মাথা হেলিয়ে মুচকি হেসে তা মেনে নিচ্ছে। ব্যাপারটা যতটা সহজ দেখাচ্ছে ততটাও সহজ না নিভ্রর চোখে। সাফা একটু পরপর নিভ্রর দিকে তাকায়। নিভ্র খয়েরি শার্ট পরেছে, সাথে কালো প্যান্ট, হাতে কালো ফিতার ঘড়ি, এক হাতের ভাঁজে কালো ব্লেজার। সিল্কি চুলগুলো কপাল ছুঁয়ে আছে, চোখে সানগ্লাস। সবাই এসে গেছে শুধু আরিফ বাদে। নিভ্র আরিফের এমন কাজে প্রচণ্ড বিরক্ত। ছেলেটা টাইম মেনটেন একদমই করে না। সাফা অভ্রর সাথে তর্ক করে রেখে এবার ঝগড়া করা শুরু করেছে। ঝগড়ার মূল বিষয় হচ্ছে পরীক্ষার প্রশ্ন। সাফার মতে অভ্র প্রশ্নও ঠিক কঠিন করে। অভ্র এটা মানতে চাচ্ছে না। তার মতে সে ক্লাস টেস্টের প্রশ্ন তেমন কঠিন করে না, কিন্তু সাফা তো সাফাই, তার কথাই হবে। নিশান রাফার কানের কাছে ফিসফিসিয়ে বলে, মেয়েটা সত্যিই মিষ্টির দোকান। কিভাবে মিষ্টি মিষ্টি করে ঝরকা করে, যে কেউ হাঁটতে রাজি। যেমন নিব্র ভাইয়া। নিশান অবাক হয়ে বলে, মানে? নিব্র ভাইয়ের দিকে তাকাও, দেখে মনে হয় সে ফোনের দিকে তাকিয়ে আছে। আসলে ব্যাপারটা তেমন না। মনে আছে আমাদের বাসায় তুমি যখন আসতে এমনটাই করতে। নিশান হেসে মাথা চুলকায়, ধীর পায়ে নিভ্রর পাশ ঘেঁষে দাঁড়ায়, তারপর বিড়বিড় করে বলে, কি রে, কি দেখোস? সাফারানিকে? নিভ্রর আনমনে বলা কথা নিশান হজম করে নেয়। রাফার দিকে তাকিয়ে বিশাল হাসি দেয়। নিভ্রর পিঠ চাপড়ে বলে, তোর প্রেমও তোর মতো ভয়ঙ্কর। নিভ্র ভরকে যায়, সোজা হয়ে কঠিন ভাব আনতে চায়, কিন্তু পারছে না। ধরা খেলে যা হয় আর কি। নিভ্র সবার শেষে গাড়িতে উঠে প্রথম সিট থেকে সে নিজের সিট খুঁজে, কিন্তু একটা সিটও খালি নেই। নিভ্র অবাক হয়, তার তো অভ্রর সাথে বসার কথা ছিল, আর অভ্র কিনা আরিফের পাশে বসে পড়েছে। নিভ্র রাগি চোখে তাকায়। রাফা নিভ্রর হাত টেনে তার সিটে বসিয়ে দিয়ে সে আর এক সিটে বসে পড়ে। তারপর নিভ্রকে বলে, এই শীট তোমার জন্য পারফেক্ট। নিভ্র পাশে না তাকিয়ে বলে, তুই নিশার পাশে কি করছিস? উঠে আয়, আমি ওই সিটে যাচ্ছি। তাই নাকি? কিন্তু আমি আমার জামাইয়ের সাথে বসবো, তুমি বলার কে? তুমি বরং। আর বলল না। চোখ ঘুরিয়ে তাকায় সে। নিভ্র রাফার দৃষ্টি অনুসরণ করে পাশে তাকিয়ে চোখ বড় করে। তার পাশে সাফা বসে আছে, এদিকে তার খেয়াল নেই। সে জানালা দিয়ে তাকিয়ে আছে। নিভ্র কিছুক্ষণ নিজের বোনের দিকে তাকিয়ে থাকে। রাফা গান ধরে, দিল চুয়ারা তেরে কিসনে ও জানম তূনে। নিভ্র চোখ রাঙিয়ে তাকায়। রাফা একটু ভয় পেয়ে বলে, ও তূনে। আরে তোমাকে বলছি নাকি, এটা তো একটা গান। আর নিভ্র নীলের দিল চুরি করা এতটা সহজ নাকি? পসিবল? সাধারণ দিল নাকি ওটা? নিভ্র নীল সাখাওয়াত চৌধুরীর দিল বলে কথা, বিশাল ব্যাপার। রাফার এমন কথায় সবাই হেসে ওঠে। নিভ্র পাশে তাকায়। সাফার তেমন খবর নাই। সে কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে ব্যস্ত। তার পাশে কে বসেছে তার দিকেও তার খবর নেই। নিভ্র রাগ হচ্ছে, যেখানে সবাই তার কাছে পাত্তা পেতে চায়, আর এই মেয়ে তাকেই দেয় না। অসহ্যকর। নিভ্র রেগে সাফার কান থেকে ইয়ারফোন টেনে খুলে দেয়। সাফা ভূত দেখার মতো চমকায়, তারপর বলে, আপনি আমার পাশে কি করছেন? বাসের সিটে বসে ছাড়া কিচ্ছু করা যায় না, তাই বসে আছি। আর চিৎকার কেন করছো তুমি? কানের পর্দা ফাটানোর ইচ্ছে আছে মনে হয়। সাফা চোখ ছোট করে তাকায়। নিভ্রর হাত থেকে ইয়ারফোনটা নিয়ে ছোট করে বলে, সরি।
কিছুক্ষণের মাঝে গাড়ি চলা শুরু করে। সাফা মাথা কাত করে জানালার পাশে, চোখ তার জানালার বাহিরে। একবারও সে নিভ্রর সাথে কথা বোঝে না। নিভ্র বেশ অবাক, সে তো জানে না সাফা গাড়িতে উঠলে কথা বলে না, বিশেষ করে বাসে। নিভ্র কথা বলতে চায়, কিন্তু কি বলে শুরু করবে তার জানা নেই। সেভাবে কখনো দুজনের মাঝে কথা শুরু হয়নি, তাই নিভ্র থেমে যায়। নিভ্রর মনে হচ্ছে তাকে সাফা ইগনোর করছে। ব্যাপারটা তেমন না, বোঝার ভুল মাত্র। বাসে নীরবতা চলছে, কেউ তেমন কথা বলছে না। সিনিয়র সিটিজেনদের সাথে থাকলে এমনই হয়, আর সবাই যে যার সিটে নিজের কাজে ব্যস্ত। রাফা নিশানের সাথে কথা বলছে, বাকিরা নিজেদের কাজে নিজেদের মতো ব্যস্ত। অনেক সময় চলে যায়, দুজনের একজনও কথা বলে না, চুপ করে বসে আছে যে যার জায়গায়। নিভ্র ফোন দেখছে, মাঝে মাঝে সাফা জানালার সাথে হামলা দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাসের হালকা ঝাঁকুনিতে সাফার ঘুম হালকা হয়ে আসে, সে আবার ঘুমে ঢলে পড়ে। জানালার কাচের সাথে সাফা মাথা রেখেছে, তাই মাঝে মাঝে ব্যথা পাচ্ছে। বিরক্তি নিয়ে মুখ কিঞ্চিত কুঁচকে আছে তার। নিবিড় ব্যাপারটা বুঝতে পারে, সাথে অবাক হয় সাফার ঘুম দেখে। এত অল্প সময়ে সে ঘুমিয়ে পড়েছে। গাড়ি মোড় ঘুরিয়ে দেয়, সাফা আবার ঝাঁকি খায়। নিবিড় এবার এক হাতে সাফাকে টেনে নিজের কাঁধে সাফার মাথা রাখে। নিবিড় ঘাড় ঘুরিয়ে সাফার দিকে তাকায়, ছোট ছোট চুলগুলো উড়ে এসে সাফার মুখে পড়ছে। নিভ্র কিছুক্ষণ চুলে মোড়ানো সাফার মুখ দেখে, তারপর ডান হাতের আঙুল দিয়ে অল্প অল্প করে চুলগুলো সরিয়ে দেয়। সাফা ঘুমন্ত মুখ ভেসে ওঠে নিভ্রর সবুজ চোখে। নিষ্পলক চোখে তাকিয়ে থাকে সে। ডান পাশের হাতের একটা আঙুল দিয়ে গালের এক পাশের কিছু চুল কানে গুজে দেয়, মনে মনে বলে, সাফা কি সত্যি ভয়ঙ্কর রূপের অধিকারী, নাকি শুধু তার চোখেই আশ্চর্য রূপ ধরা খায়? যদি এমন হয়, তবে সে চায় সারা জীবন শুধু তার এই চোখ আশ্চর্য রূপ দেখুক, আর কেউ না। সাফার কানের কাছে বিড়বিড় করে নিভ্র বলে, সীমান্তের বাহিরে রূপ তোমার, অসাধারণ ব্যক্তিত্বের নারী তুমি, পাগলামির ভাব সম্প্রসারণ তুমি, এক চাঞ্চলতায় ভরা মন তোমার, পাগলি একটা। প্রেমে পড়লে কিভাবে? নিশানের এমন প্রশ্নে নিভ্র বিভ্রান্ত হয়। সে ভাবে তার প্রেমে পড়ার ব্যাপার নিশান ধরে ফেলল কিভাবে। কিছুক্ষণ চুপ থেকে কয়েক সেকেন্ড ভাবে, তারপর নিশানের দিকে তাকায়। নিশান আগ্রহের সাথে তাকিয়ে আছে। নিভ্র বলে, হুট করেই পড়া। নিশানের মুখ দেখে এখন মনে হচ্ছে তার নিভ্রর মাথা ফাটাতে ইচ্ছে করছে। বিরক্তির সাথে সে জিজ্ঞাসা করে, প্রেমে মানুষ বলে কয়ে পড়ে না, হুট করেই পড়ে। আমিও পড়েছি, টানা 5 বছর প্রেম করেছি, তাই অভিজ্ঞতা বেশি, বুঝলি? এবার শুরু থেকে বল, আমরা প্রেমে পড়া আর নিভ্রনীল প্রেমে পড়া ব্যাপারটা এক না, তাই নিশ্চয় ইন্টারেস্টিং কিছু আছে। নিভ্র চোখ ছোট করে, মুখ গম্ভীর ভাব টেনে একটু সন্দেহের চোখে নিশানের দিকে তাকিয়ে বলল, 5 বছর প্রেম মানে? তুই 5 বছর আমার বোনের সঙ্গে প্রেম করলি আর আমরা জানি না? তাহলে এটাই ছিল তোর আমাদের বাড়ি আসার মূল কারণ, তাই তো? নিশান এবার জিভ কামড়ায়, মিয়ে যাওয়া সুরে বলে, দেখ ভাই, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর পিছনের কথা টানিস কে? কয়েকদিন পরে মামা হবি, মামা ভাতিজাকে একসাথে না হয় আমার লাভ স্টোরি শোনাবো। তোরটা বল না, আমার পিছনে পড়ার টাইম আর নেই। ভুলে গেলে নাকি প্রথম দিন জানতে পারলি কয়টা খুশি দিয়েছিলি? তুই তো দিলি সাথে অপ্র ভাইয়াও। ভেবেছিলাম তোকে বোনের প্রেমে ফেলে তা উসুল করে নিব, তার হইল কই, তুই প্রেমে পড়লি, সাথে আমার হাদারাম বোনও। নিশানের এমন খোঁচা মারা কথা শুনে নিতা পেছন থেকে চেঁচিয়ে ওঠে। নিভ্র মাথা কাত করে ঘুরিয়ে আস্তে কথা বলতে ইশারা করে। সবাই মুচকি হাসে, হালকা কেশে ওঠে। কত কেয়ার! ব্যাপারটাই সবাই মুগ্ধ। পেছনের দিকে বয়স্ক কেউ বসেনি, তারা প্রায় নিজেদের নিয়ে ব্যস্ত। রাফা জানালার পাশে বসেছে, বাতাসে তার ঘুম পায় খুব, তাই ঘুমিয়ে পড়েছে নিশানের কাঁধে। নিশান নিভ্রকে হাত দিয়ে গুঁতা দেয়। নিভ্র একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। নিশান উৎসুক জনতার মতো প্রশ্ন করে, কি রে, বল না। নিশানের সামনের সিটে আরিফ আর অভ্র বসেছে। আরিফ পেছনে ঘুরে হাঁটু ভাঁজে ভর দিয়ে সিটের উপর দাঁড়ায়। নিশানের দিকে তাকিয়ে দাঁত বের করে বলে, বাড়ি খেয়ে। নিশান ভারী অবাক হয়, চোখ গোল করে আরিফকে প্রশ্ন করে, বাড়ি খেয়ে মানে কি? নিভ্রনীলকে কে বাড়ি দিবে? এত সহজ নাকি যে বললে হয়ে যাবে?
আরিফ হালকা শব্দ করে হাসে। নিভ্রর চোখ রাঙিয়ে চুপ করতে বলে, কিন্তু আরিফের ভাবখানা এমন যে সে এখন নিভ্রকে নিজের স্যার মানে না। নিভ্রকে পাত্তাই দিল না, এমন একটা ভাব নিয়ে নিশানকে বলে, এত অবাক হয়ে লাভ নেই ভাই, এটাই সত্যি। কেউ নিভ্রনীলকে মারতে না বললে কি হয়েছে, সাফারানি পেরেছে। আর রানী মন্দির এমন ভয়ঙ্কর কাজই ভয়ঙ্কর নিভ্রনীলকে প্রেমে পড়তে বাধ্য করেছে। ভাই শুনলে অবাক হবে, হকস্টিক দিয়ে পাড়ি দিয়েছে সাফা, তাও করা সিকিউরিটির ভিড় ঠেলে। এতে সাফার একার দোষ না, নিভ্রনীলও আগে মেরেছে, তাই নিজেও খেয়েছে। কিন্তু স্যার, বাড়ি খেয়ে প্রেমে পড়া যায়, তাহলে তো মানুষ গুন্ডা পান্ডাদের প্রেমে হাবুডুবু খেত, তাই না? তা কেন খায় নাই? আরিফ আগ্রহের সাথে নিভ্রর দিকে তাকিয়ে প্রশ্ন করে। অভ্র তার এবার মানে ফিরে এসে বলে, তুই যে 7 দিন হসপিটালে ছিলি, এর সম্পূর্ণ ক্রেডিট সাফার? নিভ্র পড়েছে মহাবিপদে। সাফাকে সে বলেছে এই কথাগুলো কাউকে বলবে না, কিন্তু এই আরিফ সব বলে দিয়েছে। বাসে বসা আশেপাশের সব চোখ নিভ্রর দিকে উৎসুক জনতার মতো তাকিয়ে আছে, যেন নিভ্র ভাষণ দেবে আর তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। নিভ্র ঘাবড়ায়, সাফার দিকে একবার তাকায়। সাফা নিভ্রর বুকে গভীর ঘুমে মগ্ন। নিভ্র আরিফের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ, তোমাকে সাবা ক্যাবলাকান্ত নামে ডেকে একদম ঠিক নাম দিয়েছে। এবার সামনে করে বসো তো, আর ফাউল কথা বাদ দাও, ওকে? আরিফের মন ক্ষুণ্ণ হয়, দুঃখে তার মুখ মলিন হয়ে আসে। শেষে কিনা তার স্যারও তাকে এভাবে বলল। আরিফ তবুও দাবিনি, নিভ্রর দিকে তাকিয়ে বলে, স্যার, আপনার মাথা তো প্রেম নামক বস্তুর ব্যাপারে মোটা, তবে আপনি কিভাবে প্রেমের ব্যাপারটা বুঝলেন? নিভ্র যেন আকাশ থেকে পড়ল। এই আরিফ তাকে ভয় পেয়ে কাঁপাকাঁপি করতো, এখন তাকেই এইসব প্রশ্ন করছে। আরিফকে চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে, তার আগে নিশান অব্র দুজনেই তাকে চোখ রাঙিয়ে দেয়। নিভ্র পড়েছে মুশকিলে, সে কিভাবে বলবে সে প্রেম নামক বিষয়ের সাথে নতুন পরিচিত। নিভ্র দীর্ঘশ্বাস নেয়, অনেকক্ষণ তাকিয়ে থাকে তাদের দিকে, তারপর সাফার দিকে একবার তাকিয়ে হেসে বলে, প্রেম বলে কয়ে আসে না, এটা তুই মাত্রই বলে নিশান। তবে প্রশ্ন করার মানে কি? আর যাকে আমার জন্য তৈরি করা হয়েছে, মানে যার সাথে আমার ভাগ্য লেখা হয়েছে, তাকে দেখলেই আমার মতে পরিবর্তন হবে, এটা অভ্র করেছিল। তাহলে আর কি, দুজনের কথা মিলে গেছে। আর তুমি আরিফ, মনে মনে কতবার দোয়া করতে নিভ্র নীলকে নেভাতে যাতে কেউ আসে। তোমার এত কষ্টের দোয়া আল্লাহ ফেরাতে পারেনি, তাই পাঠিয়ে দিয়েছে। সব মিলিয়ে আমার জীবনকে এক রোদেলা দুপুরে হঠাৎ বৃষ্টি হয়ে কেউ ভিজিয়ে দিয়েছে। আমার মনের অগোচরই হয়েছে সবটা, তাই বেশি কিছু জানি না, শুধু ভিজেছি এটা জানি। সবাই এবার চুপ করে গেল। মুগ্ধ হয়ে মনোযোগী ভাব নিয়ে সবাই শুনল। নিভ্রর মুখে এতটা অনুভূতি মিশ্রিত কথা কেউ আশা করেনি, ভাবতে পারছে না কেউ নিভ্রর মতো তিতা করলার মতো ভাষী মানুষও প্রেমে পড়ে এত সুন্দর করে কথা বলতে পারে। সবাই একটু অবাক, তাই নিজেদের মন মতো ভাবনায় ব্যস্ত। নিভ্র সাফার দিকে তাকায়। সাফার চুলগুলো প্রচণ্ড খারাপ, কিছুক্ষণ পরপর তার মুখে এসে পড়ে। ব্যাপারটা নিভ্রর মোটেও পছন্দ হচ্ছে না, সে সরিয়ে দিচ্ছে বারবার। নিভ্র থেমে কিছুক্ষণ সাফার মুখখানের দিকে তাকিয়ে থাকে। রাত হয়ে এসেছে, রাস্তার ধারের লাইটগুলোর আলোতে আবছা আবছা সাফার চেহারা দেখা যাচ্ছে। নিভ্রর চোখ মনে হয় এটি তৃপ্ত, তার কাছে সাফা থাকলেই হলো। নিভ্রর নিজেকে অজান্তেই সাফার কোমর জড়িয়ে তাকে নিজের কাছে আনে। মনে মনে ভাবে দাদাজানের দেয়া ভালোবাসার ব্যাখ্যা, তাকে হাজারবার ধন্যবাদ দেয়া হয়ে গেছে মনে মনে। ভাগ্যে সেদিন তাকে দাদাজান ওভাবে বুঝিয়েছিল, তা না হলে সত্যি সে এই ব্যাপারে মাথা মোটা। নিভ্রর হুট করেই নিজেকে প্রেমিক প্রেমিক লাগতে শুরু করে। মনে মনে ঠিক করে সিলেটের প্রকৃতির ভিড়েই সাফাকে মনের কথা বলবে। একটা ছক আঁকে নিভ্র, সিলেট গিয়ে একটা প্ল্যানিং করবে। নিভ্র সাফার মুখের দিকে আর একবার তাকিয়ে মনে মনে ভাবে, কেউ একজন বলেছে মানুষের সৌন্দর্য প্রকাশিত হয় ঘুমের মাঝে। ঘুমন্ত যে ব্যক্তি অধিক সুন্দর সেই প্রকৃত সুন্দর, কথাটা সত্য। নিভ্র সাফার মাথা নিজের এক হাতে চেপে বুকে ধরে, আর এক হাতে কোমর জড়িয়ে সিটের পেছনে হেলান দিয়ে চোখ বুজে মনে মনে ভালোবাসার প্রয়াস করে। প্রেম থেকে তাকে এখন ভালোবাসায় নাম লিখতে হবে, প্রেমিক থেকে হতে হবে প্রিয়তম। প্রকাশের মাধ্যমে ভালোবাসা হয়, তা না হলে তা প্রেমিক হিসেবেই থাকে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সাফার ঘুম ভাঙে। চোখ মেলার আগে সে নড়তে চায়, কিন্তু পারছে না। মনে হচ্ছে সে বন্ধি, তার মনে হলো কেউ অতি যত্নে তাকে বন্দি করে রেখেছে। সাফা ভালো করে চোখ মেলতে চাচ্ছে, কয়েকবার পলক ফেলে ভালোভাবে তাকায়, চোখ দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করে। দুটি হাত আষ্টেপৃষ্টে জড়িয়ে নিজের মাঝে বন্দি করে রেখেছে তাকে। মাথায় শক্ত কিছু, তার মানে হাতের মালিক নিজের বুকে তাকে জড়িয়ে রেখেছে।
সাফা ভরকে যায়, অবাক চাহনি দিয়ে মাথা চাড়া দিয়ে উপরে তাকিয়ে এই বুকের একমাত্র মালিককে দেখতে চায় সে। নিভ্র। সাফা বিস্ময়ের সাথে অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু সময়। নিভ্র তাকে এভাবে আস্তে পিছড়ে জড়িয়ে রেখেছে ভাবতেই পারছে না সে। নিভ্র সিটের পেছনে মাথা রেখে ঘুমোচ্ছে। তার সামনে লম্বাটি চুল তার কপাল ছুঁয়ে একটা চোখের ওপর পড়েছে। দুই জোড়া লাল ঠোঁট হালকা আলাদা হয়ে আছে, আর নিচের শরীর দিয়ে সাফাকে আঁকড়ে ধরে আছে পরম আবেশে। গাড়ি থেমে আছে, আশেপাশের কেউ নেই। বাহিরে হোটেলের বাতি চলছে, যা দিয়ে নিভ্রর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। সাফা হকচকিয়ে ওঠে, মুহূর্তে চোখ ভালো করে খুলে মাথা আরও উঁচিয়ে নিভ্রকে দেখে সে। নিভ্রর এক হাত তার কোমরে বসতে পেরেই তার পুরো শরীর বরফের মতো জমে গেছে। শরীর ঠান্ডা হয়ে আসে ভয়ঙ্করভাবে। সাফার সারা শরীর কাঁপুনি দেয়। হৃৎপিণ্ড নামক যন্ত্র দ্রুত থেকে দ্রুত গতিতে চলে, নিঃশ্বাস আটকে আসে, দম নিতে কষ্ট হয়, মাঝে মাঝে শ্বাস নালিয়ে দ্রুত চলে। সে ভাবতে পারছে না নিভ্র তাকে এভাবে জড়িয়ে রাখতে পারে। আর সবাই কই গেল? সাফার নিজেকে কেমন পাগল মনে হচ্ছে, সব মনে হয় স্বপ্নের মতো। হয়তো এখনই মিউজিক ভেজে উঠবে সিনেমার মতো। সাফা নিজেকে নিভ্রর এত কাছে দেখে শরীরের কম্পনের গতি বেড়েই চলেছে তার। হাত পা কাঁপছে, হৃৎপিণ্ডের তালে মনে হয় শরীরও শব্দ করে থরথর করে কাঁপছে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। সাফার ভারী নিঃশ্বাসের তাপে নিভ্র হকচকিয়ে ওঠে, উত্তেজিত গলায় প্রশ্ন ছড়ে। কি হয়েছে? খারাপ লাগছে নাকি ঠান্ডা লাগছে? নিভ্রর হাত আলগা হয়ে আসতে সাফা নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে বসে। নিভ্র ব্যাপারটা এবার বুঝতে পেরেছে। হুট করে ঘুম ভাঙায় সে নার্ভাস হয়ে পড়েছে, তাই এমন বিহেভ করেছে। সাফার প্রচণ্ড লজ্জা লাগছে। এভাবে একটা ছেলের বুকে হুমড়ি খেয়ে পড়ে ঘুমানোর ব্যাপারটা এদেশের মেয়ের কাছে আলাদা ব্যাপার। নিভ্র যতই তার পরিচিত খুব কাছের কেউ হোক, তবুও সে ছেলে। সাফা অস্বস্তিতে ভুগে, নিভ্র বুঝতে পারে, তাই বলে, সবাই খেতে গেছে, তুমি ঘুমিয়েছিলে তাই যেতে পারিনি। তুমি কি যাবে এখন? সাফা চট করে নিভ্রর দিকে তাকায়। নিভ্র তার জন্য যায়নি কথাটা ভেবে তার মনে আলাদা অনুভূতিরা বাসা বাঁধে। কত কেয়ারি, কত যত্নের সাথে তাকে জড়িয়েছিল, আর কত আবেশে ছিল সে। মনে হচ্ছিল সে নিজের রুমে সম্পূর্ণ নিরাপদে ঘুমিয়েছিল। কত নিরাপদ সে নিভ্রর বুকে। সাফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র বলে, চলো খেতে। সাফা নিজেকে সামলায়, একটু থামিয়ে থেমে থেমে বলে, না, এখন খাবো না। আমি গাড়িতে উঠলে তেমন কিছু খাই না। আপনি যেতে পারেন চাইলে। নিভ্র চট করে বলে ওঠে, পাগল নাকি? তোমাকে একা রেখে আমি যাবো কেন? আমিও যাব না। অব্র খাবার নিয়ে আসবে, তখন খেয়ে নেবো দুজনে। নাও পানি খাও। নিভ্র নিজের পেছনের ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দেয় সাফার দিকে। সাফা নতজানু হয়ে বোতল হাতে নেয়। ঢাকনা খুলতে দেরি, ডকডক করে পানি বোতল শেষ করতে দেরি হলো না। সাফা এক নিমিষে পানি শেষ করে ফেলে। নিভ্র মুচকি হাসে, বুঝতে পারে সাফা ভয় পেয়েছে। দিনকাল এমন হয়েছে, নিজের আপন মানুষকেও মেয়েরা বিশ্বাস করতে পারে না। মেয়েদের জন্য পৃথিবীময় অনিরাপত্তা বিরাজ করছে। নিভ্রর ভালো লাগলো সাফার ভয় পাওয়া, এটাই উচিত ছিল। উচিত কিছু না হলেই অস্বাভাবিক মনে হয়। নিভ্র সাফাকে সহজ করতে চায়, তাই সিটের সাথে হেলে শুয়ে নিজের হাত পেছনে দিয়ে বলে, এতক্ষণ কিভাবে কেউ দিতে পারে আল্লাহ? আমার জীবনের ভয়ঙ্কর ঘুমী মানুষ তুমি। সাফার ভয় কাটে। ঢোক গিলে কয়েকটা পরিবেশ হালকা মনে হয়। ভারী ভাব নেই। সাফা নিভ্রর মুখপানে তাকিয়ে জবাবে বলে, এভাবে বলেন কেন? কতই আর ঘুমিয়েছি, মাত্র 1-2 ঘন্টা। নিভ্র অবাক হওয়ার ভান করে সাফার দিকে মুখ করে বলল, 1-2 ঘন্টা? মহারানী, আপনি টানা 5 ঘন্টার মতো ঘুমিয়েছিলেন। আমি ভাবতেই পারিনি এতটাও কেউ ঘুমাতে পারে। আমার এই ছোট্ট লাইফের একটা বড় অভিজ্ঞতা। তো কি হয়েছে? আমি কি 24 ঘন্টা ঘুমিয়েছি নাকি? আর বাসে উঠলে আমার ঘুম পায়, তা না হলে বমি হয়। তাই ঘুমিয়ে কাটিয়ে দিই সময়। মাত্র 5 ঘন্টা ঘুম দেখে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে? নিভ্র ভ্রু কুঁচকে তাকায় সাফার দিকে। এই নারী নিঃসন্দেহে ভয়ঙ্কর নারী। মরার মতো ঘুমিয়ে বলে কিনা মাত্র। নিভ্র হা করা মুখে বলল, এটা মাত্র? তোমার তুলনা নেই, সব তুলনার ঊর্ধ্বে তুমি। সাফা শব্দ করে হাসে। নিভ্রর বলার ভঙ্গি দেখে তার হাসি পেয়ে যায়। নিভ্র তাকিয়ে দেখে সে হাসি হালকা আলোয় সাফাকে অন্ধকার জ্যোৎস্নার মতো লাগছে। সাফা চোখ সরিয়ে নেয়, জানালার বাহিরে মুখ করে আকাশ দেখে। মেঘলা আকাশ, বৃষ্টি হবে হয়তো। সাফা ভাবতে ভাবতেই বড় বড় ফোঁটা পড়া শুরু করে। ঝুম লেগে বৃষ্টি শুরু হয়। নিভ্র সাফার দিকে ঝুঁকিয়ে জানালা বন্ধ করতে যায়। সাফা ইশারা করে, তার বৃষ্টি ভালো লাগছে। সাফা জানালা দিয়ে হাত বাড়িয়ে করে সাফার হাত ভর্তি বৃষ্টির পানি
হাত নাচিয়ে পানি একবার ফেলে তো একবার জমা করে। নিভ্র তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখে আর মনে মনে আওড়ায়। বাচ্চা সাফারানি। খাওয়া দাওয়ার পালা চুকিয়ে ভিজে সবাই বাসে এসে হাজির। সাফা নিভ্রর জন্য খাবার এনেছে সবাই, কিন্তু সাফা সে তো আবার ঘুম। গাড়ি ছাড়ে কিছুক্ষণের মাঝেই নিভ্র আর খেলো না, সাথে সে জানে অভ্র খাবে না। নিভ্র অভ্র একসাথে আছে এমন অবস্থায় কেউ একজন না খেলে অপরজনও খায় না। সাফা ঘুমের মাঝে নিভ্রর বুকে এসে পড়েছে। নিভ্র হাসলো কিছুক্ষণ। সাফা ঘুমের আগে বলেছে নিভ্র যাতে তাকে না ধরে। নিভ্র বলেছে ঠিক আছে, কিন্তু সাফা নিজে থেকে তার বুকে এসেছে, তাই কিছু করার নেই। বৃষ্টি পড়ছে এখনও ঝুম ধরে। নিভ্র নিজের ব্লেজার সাফার গায়ে জড়িয়ে দেয় ভালো করে, যাতে ঠান্ডা না লাগে। তারপর আগের মতোই জড়িয়ে নেয় সাফাকে। নিভ্র সিটিয়ে মাথা রেখে চোখ সাফার দিকে দিয়ে তাকিয়ে থাকে বহু সময়, যেন এই চাওয়ারই শেষ নেই। সিলেট প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ শহর। সৌন্দর্যে মণ্ডিত প্রকৃতি যেন মানুষকে প্রতিনিয়ত মুগ্ধ করে। পাগল করা প্রকৃতির প্রেমে না পড়ে থাকা যায় না। সবুজ চা বাগান, পাহাড়, নদী, দিগন্ত জুড়ে সবুজ মাঠ, বৃক্ষ, ঝর্ণা, জলাশয়, তীরা, অপরূপ সুন্দর নীলাভ আকাশ, সব মিলিয়ে এক অদ্ভুত মায়া জড়িয়ে যাওয়া শহর এই সিলেট। ভ্রমণ পিপাসু মানুষের প্রাণের প্রিয় একটি জায়গা সিলেট শহর। প্রকৃতি জিনিসটাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে যে মানুষ চাইলেও মুখ ফিরিয়ে নিতে পারে না। পৃথিবীর খাজে খাজে তার সৃষ্টির অপরূপ মোহনীয় মায়ায় মানুষ নামের প্রাণী জড়িয়ে যাবে স্বাভাবিক ব্যাপার। প্রাকৃতিক সৌন্দর্য যেন মানুষকে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে তাদের দেখে শিখতে। কতটা সৌন্দর্য নিয়ে তৈরি তারা, তবুও তাদের মাঝে অহংকার, হিংসা নেই, কিছু পাওয়ার অভিমান না, আছে তাদের চাহিদা। তারা শুধু উদারতা বিশ্বাসী, প্রাণ খুলে দিতেই ভালোবাসে। দেয়ার মাঝে প্রকৃত সুখ খুঁজে নেয় তারা। মানুষকে নিজেদের সৌন্দর্য দেখিয়ে তারা প্রতিনিয়ত শিক্ষা দিতে চায়। কিসের এত অহংকার, কিসের এত গৌরব তোমাদের মাঝে? দেখো, আমাদের প্রকৃতি দেখে শিখেই ভ্রমণের কথা বলা হয়েছে। গাড়ির ঝাঁকুনিতে সাফার ঘুম ভাঙে। পুনরায় নিজেকে নিভ্রর বাহু বন্ধনী দেখে সাফা চট করে উঠে বসে। নিভ্রর চোখ কিছুক্ষণ আগেই লেগেছে। সাফা এভাবে ওঠাতে সে একটু বিস্মিত হয়। সাফার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সাফা নিজের ভুল বুঝতে পেরে ছোট করে বলে, সরি আবার আপনার উপর মরার মতো পড়ে ঘুমানোর জন্য। নিভ্র মুচকি হেসে হাই তোলে। সাফা জানালা দিয়ে মুখ বের করে কিছুক্ষণ নিঃশ্বাস নেয়। কেমন যেন মাতাল করা প্রাকৃতিক সৌন্দর্যের ঘ্রাণ তার নাকে আসে। ঢাকার ধোয়া, বিষাক্ত বাতাস, বাজে গন্ধের থেকে তারা বহুদূরে প্রকৃতির মুঠোয় বন্দী এখন। সাফা নিভ্রর দিকে তাকিয়ে বলে, আর কত সময় লাগবে? বেশি না, অল্প। চলে আসে প্রায়। আর একটু গেলেই মেন শহর। মেইন শহরেই আমাদের বাড়ি? হুম। তাহলে দাদাজান বললেন যে গ্রামের বাড়িতে যাবে, এটা তো শহর। ও নিভ্র হাসে। সামনে আসা চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে সবুজ চোখ দিয়ে সাফার দিকে তাকিয়ে মৃদুল আওয়াজে বলল, সহজ ভাষায় বলতে ওটাই। দাদার বাড়ি আগে গ্রামে ছিল, কিন্তু পরে দাদা এদিকে জমি কিনে এখানে চলে এসেছে। বিশাল ঋণে বাড়ি করেছে। তারপর থেকে এখানেই সবাই থাকতো। ঢাকা যাওয়ার পর থেকে এটাকেই গ্রামের বাড়ি বলা হয়। ও সাফার আবার জানালার দিকে তাকিয়ে অন্ধকার হওয়ার কিছু দেখতে পারছে না। গাড়ি থামে একটা বিশাল বড় বাড়ির সামনে। সবাই নামে, সাফাও। সাফা অবাক হয় এটা ভেবে এরা বডিগার্ড ছাড়া কোথাও যায় না কেন। এদের সাথে ঘুরতে গেলেও এই দানবের মতো লোকগুলোকে দেখতে হবে। ভয়ঙ্কর লাগে তার এদেরকে। সবাই কালো জামা পরে কেমন যেন রোবটের মতো। সাফার গায়ে নিভ্রর ব্লেজার। সাফা খুলে দিতে চায়, নিভ্র নিষেধ করে। বাহিরে ঠান্ডা পড়েছে। বিশাল পিতলের দরজা খুলে দেয়া হলো। সাফা রাফার সাথে কথা বলছে। বাড়ির বাহিরে ভেতরে সবাই সুন্দর। সাফা দু কদম যেতে না যেতেই ঠাস শব্দে সবাই স্তব্ধ। সাফার মুহূর্তেই তার ডান হাত নিজের ডান গালে চলে গেছে। আকস্মিক এমন ঘটনায় সাফা বাকরুদ্ধ হয়ে গালে হাত দিয়ে সামনে তাকায়। ঠাস করে চর মারাটা যেন গালে লেগে আছে সাফার। সাফা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে বাড়ির মূল ফটকে। বাড়িতে উপস্থিত সবাই তাকিয়ে আছে, কারো মাথায় কিছু ঢুকছে না। রাফার তো মেজাজ খিচে গেছে। রাগি চোখে তাকিয়ে আছে সে। তারও এখন সামনের ব্যক্তিকে একটা কষিয়ে চর দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে দেবে না। নিভ্র ফোনে কথা বলতে বলতে ঘরে ঢুকে। এত গভীর রাতে একজন রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে কল করা হয়েছে। নিভ্র নানা ইনফরমেশন দিচ্ছে আর বাড়ির মূল ফটকে দাঁড়ায়। বাড়ির
মানুষ এগুলো দাঁড়িয়ে থাকতে দেখে নিভ্র থমকায়। ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে একবার চারপাশে তাকায়। সবার থমথমে ভাব দেখে সে একটু অবাক হয়। চারপাশের পরিবেশ বোঝার চেষ্টায় আছে সে। নিভ্র চোখ ছোট করে সাফার দিকে তাকায়। গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিভ্র তাকে বিচলিত দেখাচ্ছে। মুহূর্তেই তার মুখের ভাবমূর্তি পরিবর্তন হয়। রাফা নিভ্রর মুখের অবস্থা দেখে মনে মনে বেশ খুশি হয়। তার ভাবতে ভালো লাগছে সামনের ব্যক্তির অবস্থা এখন কেমন হবে। রাফা কিছু বলতে যাবে তার আগেই সামনের ব্যক্তি রাগে ফসফস করতে করতে আবার হাত তুলে থাপ্পড় মারার জন্য, কিন্তু আগেরটা দিতে পারলেও এবার ভুল মানুষের সামনে একটু বেশি সাহস দেখাতে গিয়ে তার নিজের গালেই হাত চলে গেছে। সাফা দুহাতে মুখ ঢেকে রাফার দিকে মুখ ঘুরিয়ে নেয়। রাফা দুহাতে সাফাকে জড়িয়ে নেয়। নিভ্রর যেন হঠাৎ করে রাগ হু হু করে বেড়ে গেছে। সামনের ব্যক্তির হাত পেছনে নিয়ে ঠাঠিয়ে একটা গাল লাল করা চড় বসিয়ে দেয় গালে। রাফা না চাইতেও একটু শব্দ করে হেসে নিজেকে দমিয়ে নেয়। সাফা ভীতু চোখে হাতের মাঝ থেকে তাকায়। সে বুঝতেই পারছে না এখানে কি হচ্ছে, তবে তার মনে হচ্ছে চর কম্পিটিশন হচ্ছে। মনে মনে বলে তাকে দিয়েই কেন শুরু হলো। থাপ্পড় জিনিসটা তার মরিও পছন্দ না। এর চাইতে কয়েকবার মাথা ফাটালেও তার এত খারাপ লাগে না যতটা থাপ্পড়ে লাগে। সাফার মুখশ্রী লাল হয়ে ওঠে, চোখে জমে অসংখ্য কান্না। নিভ্র হাত ছেড়ে নিজের পকেটে গুজে শটাং হয়ে দাঁড়িয়ে পড়ে। গার্ডসদের ব্যাগ নিতে ইশারা করে। তার ভাব দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। অভ্র দরজার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে হাত গুজে সব দেখছে। তার মুখ দেখে মনে হবে মজা লুফে নিচ্ছে। অভ্র বিড়বিড় করে বলে, বেশ হয়েছে, আর একটা দিলে ভালো হবে। অসভ্য মেয়ে একটা। অভ্র মনে মনে খুশি হয়। নিভ্র তার চেয়ে বেশি কেয়ারি। হয়তো নিভ্রর মতো সে পারত না। তুমি আমাকে মারলে নিভ্রজান? সামনের ব্যক্তির কথায় সাফা চট করে তাকায়। এই মেয়ে বলে কি, জান মানে কি? সাফার চোখ জলজল করে ওঠে। সবার মুখের দিকে তাকিয়ে চাওয়াচাবি করে। নিভ্র স্বাভাবিক গলায় বলে, তুমি সাফাকে মেরেছো কেন মাহি? মাহি এবার রাগ দেখিয়ে বলল, দেখো, এত রাতে আমার টমি খেতে চেয়েছে আর এই মেয়ে তার খাবারে পা দিয়ে দিয়েছে। থাপ্পড় তো কম হয়েছে, আরও কয়েকটা দিতে ইচ্ছে করছে। অসভ্য মেয়ে। নিভ্র সারা শরীর যেন রাগে রিরি করে ওঠে। কুকুরের খাবারের জন্য সাফার গায়ে হাত দেবে আর দরজার সামনে খাবার দেবে, এটা কেমন কথা? নিভ্র আর একটা চর মারতে যাবে, আগেই অভ্র হাত ধরে নেয়। বড় মাকে নিভ্র প্রচণ্ড সম্মান এবং ভালোবাসে। তা না হলে এই মেয়ের যে কি হাল করতো বলার বাহিরে। নিভ্র রাগে ফসফস করে এবার বলল, তাই নাকি? তবে আমাকে দাও থাপ্পড়। বলেই নিচের প্লেটে পা দিয়ে দেয়। সাফা হতভম্ব, কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। আর এই মেয়ে কি পাগল নাকি? কুকুরের খাবারের জন্য মানুষকে মারবে? সাফা বিস্ময়ের সাথে রাফার দিকে তাকায়। রাফা কানের কাছে ফিসফিসিয়ে বলে। সাফা চোখ বড় বড় করে তাকায়। এটা হলো নেকড়ের রহস্য। এই মেয়েকে সাফার নেকড়ের চাইতেও ডেঞ্জারাস মনে হয়। মাহি এবার নিভে যায়। গাল থেকে হাত নামিয়ে বলে, তুমি আর ও কি এক নাকি? আলাদাও না, ওর সঙ্গে লাগতে যাবে না, দূরে থাকবে। ও তোমার ধাঁচের মেয়ে না, আলাদা। তাই ওর সঙ্গে তোমার এসব বাজে ব্যবহার দেখাবে না, তাহলে ভালো হবে। নিভ্রর দাঁতে দাঁত চেপে কথা বলার ধরন দেখে মাহি অবাক। এতটা কিসের দরদ? মাহি এবার নেকামি শুরু করে। নিভ্র যেন জানত এমনটাই করবে, তাই চোখ বাঁকিয়ে সাফার গাল পর্যবেক্ষণ করছে। মাহি ন্যাকা সুরে বলল, আরে নিভ্রজান, আমি ওকে মারতে চেয়েছি নাকি? তুমি জানো আমার টমি কতটা প্রিয়, তাই এমনটা রাগে করেছি। তুমি রাগ করলে? আচ্ছা যাও, সরি মেয়ে। সাফার দিকে তাকিয়ে বলে মাহি। নিভ্র মাহির দিকে ঘুরে তাকায়, সহজ গলায় বলে, ওর নাম সাফা, সাফরিনা সাফা। নাম ধরে রাখতে পারো, তোমার ছোট মেয়েটা কেমন কথা? মাহি এবার বিস্ময়ের সাথে সাফাকে দেখে, যেন সে সাফাকে চেনে। আর নিভ্রর এমন প্রতি কথায় প্রতিবাদ দেখে সে ভারী অবাক। মাহি এবার নিজেকে সামনে বলে, ও এই সে মানে সাফা, যে তোমাদের বাসায় থাকে? মাহি বুঝতে পেরেছে উল্টোপাল্টা কিছু বলেই নিভ্র কিছু একটা করবে, তাই দমে গেছে। নিভ্র জবাব দিল না। সাফার সামনে দাঁড়িয়ে গাল থেকে হাত সরিয়ে নেয়। মাহবুব মাহিকে নানা কথায় শুনিয়ে দেয়। শুধু মাহবুব না, মোহনা, ইফতেকারও ছাড়েনি। মাহির বাবা মিনার এগিয়ে এসে সরি বলে। নিভ্র সাফার গালের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। রাগ যেন তার মাথায় চড়ে বসে। হাত ঘুরিয়ে আবার একটা চর বসিয়ে দেয় মাহির গালে। উল্টো হাতের চর খেয়ে মাহি হু হু করে কেটে দেয়। নিভ্র যেন পাত্তাই নেই। সবাই এবার অবাক।
এই চটটা দেবে কেউ ভাবতে পারেনি, কিন্তু নিভ্র যেন কন্ট্রোললেস হয়ে গেছে, নিজের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছে না। অভ্র এবার হাত চেপে ধরে কানের কাছে বলল, ভাই আর দিস না, শত হোক আমার মামার মেয়ে, বাদ দে, একটা দিলি হলো তো, আবার কেন দিতে গেলি? আর সরিও বলেছে। এখন ছাড় ভাই, সাফার গাল লাল হয়ে ফুলে গেছে, বরফ দিতে হবে। চল এখন, রাফাকে বলে দিচ্ছি, দিয়ে দিবে। নিভ্র চোখ বুজে দীর্ঘশ্বাস নেয়। রাগ নামতে যাচ্ছে না, মাহির অবস্থা খারাপ। রাগ, জেদ আর জেলাসি তার মাথায় ভর করেছে। নিভ্র এই মেয়ের জন্য তাকে মারল। নিভ্রনীল কবে থেকে মেয়েদের প্রতি এতটা ডিসপারেট হয়ে গেছে? সে তো মেয়েদের পাশ ঘেঁষে তো দূর দূর থেকেও হাঁটত না। তবে এই মেয়ের জন্য এত কিসের রাগ? মনে হচ্ছে মেয়েটাকে না তাকেই চর মারা হয়েছে। নিভ্র এবার রাগি চোখে তাকায়। মাহি ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। সবুজ চোখে লাল লাল আভা মনে হয় তাকে ভস্ম করে দেবে। সাফা কিছু বললই না। সে প্রতিবাদ করতে চায়, কিন্তু এখানে তার আগেই বিচার সভা শেষ। নিভ্র রাগে হনহন করে উপরে উঠে যায়। রাফা কাজের মেয়েকে বরফ নিয়ে উপরে তার রুমে নিয়ে যেতে বলে। মাহিকে তার মা বাবা বরফ লাগাতে শুরু করে। মেয়েটা তাদের বড় যত্নের, কখনো গায়ে হাত তো দূর, বকাও দেয় না। আর নিভ্র ঠাটিয়ে দুইটা চট দিয়ে গেল। চাইলেও নিভ্রনীলকে কিছু বলতে পারবে না তারা। এটা সাধারণ কেউ না, নিভ্রনীল। অভ্র নিভ্রর সাথে তারা কখনোই লাগতে চায় না। অন্য কেউ হলে খবর ছিল আজ। এই দুই ছেলেই আল্লাহবাদে আর কিছুরে ভয় পায় না। রাফা সাফাকে নিজের রুমে নিয়ে যায়। গাল ব্যথা করছে সাফার। তার ধারণা ছিল না একটা ছেলের চাইতেও এই মেয়ের হাত বেশি শক্ত হবে। সাফার বড্ড খারাপ লাগছে, চোখ বারবার ভিজে উঠছে, আর সে বাম হাতের তালু দিয়ে বারবার সে পানি মুছে যাচ্ছে। ঠোঁটের সাথে গলাও কাঁপছে। এখানে না আসলেই বোধহয় ভালো হতো। রাফা সাফার লাল হয়ে যাওয়া গালে বরফ ঘষে জায়গাটা জ্বলে ওঠে। রাফা কর্কশ গলায় বলে ওঠে। সাফা হা হা করে হেসে ওঠে। রাফা যে ওই মেয়েকে বিন্দুমাত্র সহ্য করতে পারে না এটা তার বোঝাও হয়ে গেছে। সাথে মেয়েটা যে আসলেই অসভ্য তাও বুঝতে পেরেছে সে। দুজনেই ফ্রেশ হয়ে নেয়। ৮-৯ ঘন্টা জার্নি করে সবাই ক্লান্ত। এখনও গভীর রাত। রাফা সাফার জন্য খাবার আনে, তাকে খাইয়ে দেয়, নিজেও খায়। তারপর দুজনেই গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। নিভ্র সাফার রুমে এসে দাঁড়িয়ে দরজাটা হালকা টেনে দেয়। দুজনে ঘুমিয়ে গেছে। নিভ্র আর যায় না, চলে আসে নিচের রুমে। সাফা বিছানার নিচে বসে আছে। সকাল সকাল তার মাথায় তেল দেয়া হচ্ছে। ইফতিকার নিজে তেল লাগিয়ে দিয়েছে। সাফা নিজে নিজে তেল দিতে পারে না, তাকে কেউ লাগিয়ে দিতে হয়। ইফতিকার ঝাঁঝালো গলায় মাহিন নামে বকবক করছে। ইফতিকার রেগে মেগে বলে, মেয়েটা তেমন ভালো না বুঝলে, সবার সাথেই এমন করে, নেকড়ের মতো হামলে পড়ে। শাকত সোফায় বসে কাজ করছিলেন। ইফতেকারের কথা শুনে তিনি হা হা করে হেসে ওঠে। ইফতেকার ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বললেন, তুমি এভাবে হাসছো কেন? শাকত জবাব দিলেন না। সাফার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। সাফাও হাসে মিটমিটিয়ে। শাকতের ভালো লাগে ইফতেকারের খুশি দেখলে। অনেক বছর পর প্রিয়তমাকে খুশি দেখছেন তিনি। একটা মেয়ের শখ মেয়ে হারানোর পর থেকেই। মেয়ে ছাড়া মায়েদের শূন্য শূন্য লাগে। সাফাকে পেয়ে যেন ইফতেকারের মনের শূন্যতাটা নাড়া দিয়ে ওঠে। সবসময় দুহাতে আগলে রাখতে চায়। মেয়েটা এসে তাদের বাড়িময় আনন্দ নিয়ে এসেছে। সাফা চঞ্চল স্বভাবের তাদের বাড়িকে রঙিন করে দেয়। বাড়ির সবাই এক প্রকার শান্ত, তাই সাফা যখন লাফালাফি ঝাপাঝাপি করে ভালোই লাগে তাদের সবার। ইফতেকারকে আর সাফাকে দেখে এখন কেউ বলতেই পারবে না এদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। একদম মা মেয়ের মতো। আর রাফা তো আদরে ভরিয়ে রাখে বোনের মতো। সবার চোখের মনি এখন সাফারানি। নিভ্র বাবার পাশে এসে বসে। সাক্ষাৎ যেন ভূত দেখলো এভাবে চমকে উঠে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছেলের দিকে, তারপর প্রশ্ন করে, তুমি এখানে? নিভ্র স্বাভাবিকভাবে জবাব দেয়, কেন আসতে পারি না বুঝি? না, আসতে পারো না, এটা স্বাভাবিক ব্যাপার না। তুমিই তো এমন না, তাই তোমার এমন কাজ আমাদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। কারণ বাবার সাথে এক কাপ কফি আর তুমি একসাথে যায় না। তা কেন হঠাৎ নিজের ফর্ম থেকে সরে এলে শুনি? বাবার এমন কথায় ভরকে যায় নিভ্র। বাবার দিকে আড়াআড়িভাবে তাকায়। সাক্ষাৎ চেঁচিয়ে বলে, এভাবে তাকাবে না, একদম না। এখনও আমাকে দিয়ে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বাকি। আগে তো আমি বসে থাকতাম, তুমি ভাব নিয়ে থাকতে। এবার থেকে তুমি বসে থাকবে, আমি ভাব নেব। নিভ্র থেমে থেমে বলে, তা কি গুরুত্বপূর্ণ কাজ বাকি আমার শুনি, যা তোমাকেই করতে হবে? সাক্ষাৎ ল্যাপটপে কাজ করতে করতে বলল, বিয়ে?
নিভ্র কেশে ওঠে। হঠাৎ করে তার গলায় শুকনো কাশি ভর করে। খুক খুক করে কেশে উঠে এসে শাকত পানির গ্লাস এগিয়ে দেয়। ইতিকার সাফা উৎসুক হয়ে তাকিয়ে থাকে। নিভ্র চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখে আর পানি খায়। ইফতেকার রাগী গলায় শাকওয়াতকে উদ্দেশ্য করে বলে, কি এমন বলেছো ছেলেটাকে বলো তো? কাশি কেন হচ্ছে? তোমাকে জানতে হবে না, এটা বাবা ছেলের ব্যাপার। মেয়ের মাথায় তেল দাও মনোযোগী হয়ে। নিভ্র বাবার দিকে তাকায়। প্রেমে পড়ে একদম বেহায়া হয়ে গেছে সে। এটা বুঝতে তার বাবারও বাকি নেই। সাফা ছাদে উঠেছে, সাথে রাভাও আছে। ছাদটা আগের বাড়ির মতো না, এটাতে সুইমিং পুল বা বাড়ির উপর বাড়ি নেই। ছাদ জুড়ে অনেক গাছ আছে, নানা রকমের ফুলের গাছে। রাফা ঘুরিয়ে ঘুরিয়ে সাফাকে সব দেখাচ্ছে। নিভ্র সাফার রুমে একবার উকি দেয়, তাকে না দেখে এদিক সেদিক খুঁজতে থাকে। কাজের মেয়ের কাছে জানতে পারে সাফা ছাদে। নিভ্র দ্রুত বড় বড় পা ফেলে ছাদে যায়। ছাদে একপাশে দাঁড়িয়ে সাফাকে দেখে। রাফা ভাইকে দেখে ধীরে ধীরে কেটে পড়ে। যাওয়ার আগে ভাইকে একটা চিমটি কাটে, সাথে চোখ টিপ দেয়। নিভ্র বোনের এহেন কাণ্ডে বিস্ময়ে হতভম্ব। তার শান্তশিষ্ট বোনটাও দিন দিন চঞ্চলতায় ভরে যাচ্ছে। তার সামনে কথা বলতে যে ভয়ে কাঁপত, সে এখন তাকে নিয়ে টিটকারি করে। নিভ্র চোখ দূরে আকাশের পানে তাকায়, নিজে নিজে হাসে। সাফা ছাদ দেখতে ব্যস্ত। ছাদে অসংখ্য গাছপালা, রেলিং ঘেঁষে ঝুলন্ত লতাপাতা যুক্ত টব। ছাদের একপাশে একটা লম্বাটে বেতের সোফা, মাঝে সেন্টার টেবিল, তাও বেতের। 2 কাপ কফি খেতে খেতে গল্প করে দারুণ হবে। বিকেলের স্নিগ্ধ পাতা শা করে এসে গাছ লতা পাতাগুলোকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে, সাথে সাফার সামনে আসা ছোট ছোট চুল। নিভ্র এক পা করে সাফার কাছে ঘেঁষে দাঁড়ায়। সাফা মনের খুশিতে দুলতে দুলতে একবার এপাশ তো আরেকবার ওপাশ দেখছে।